নিজের দুলাভাইকেই বিয়ে করতে হচ্ছে নবনীকে। যে বিয়েটা এড়াতে সে সব ছেড়ে ছুটে গিয়েছিল নিজের 5 বছরের ভালোবাসার মানুষের কাছে, সেই মানুষটাই আজ তাকে ফিরিয়ে দিল। নবনীর বড় বোন অবনী আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী দিব্য তালুকদার এখন একা। একা অবনীর সেই ছোট্ট শিশুটিও। তাই পরিবারের সবাই চায় নবনী যেন দিব্যকে বিয়ে করে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু নবনী ভালোবেসেছিল অসীমকে। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা, তিল তিল করে জমানো ভালোবাসা আর নিজের সবটুকু উজাড় করে দেওয়া, সব কিছুর পরিণতি আজ এমন এক অন্ধকার গলিতে গিয়ে ঠেকবে তা নবনী স্বপ্নেও ভাবেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি দিকে তাকিয়ে নবনী আজ বড় অচেনা লাগছে। অসীম, যার জন্য সে আজ নিজের ঘর ছেড়েছে, যার পড়াশোনার জন্য আর হাত খরচের জন্য নিজের টিউশনির টাকাগুলো হাসি মুখে তুলে দিয়েছে, সেই অসীম আজ পাথরের মতো শীতল। নবনী ধরা গলায় শেষবারের মতো আকুতি জানালো, দেখো অসীম, আমি তো কেবল তোমারই হতে চেয়েছিলাম। আজ যখন দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে এলাম। এখন তো তোমার চাকরি হয়েছে, সচ্ছলতা এসেছে, তবে কেন আজ পিছিয়ে যাচ্ছ? অসীম নিরুত্তাপ। তার চোখে নবনীর জন্য কোনো মায়া নেই, বরং এক ধরনের বিজাতীয় বিরক্তি। তাচ্ছিল্যের সুরে বলল, দেখো নবনী, আবেগ দিয়ে পৃথিবী চলে না। মা তোমাকে কিছুতেই মেনে নেবে না। আর চাকরির কথা তুলছ, ওটা আমি আমার যোগ্যতায় পেয়েছি, বলতে দ্বিধা নেই, কিন্তু সত্যি হলেও তোমার সাথে এখন আর আমাকে মানায় না। কথাটা শোনা মাত্র নবনীর পায়ের নিচের মাটি যেন সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। যে মানুষটার জন্য সে শত শত ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, নিজের বোনের শূন্য স্থানে বসার প্রস্তাব নাকচ করেছে, সেই মানুষটি আজ অভিজাত্যের দোহাই দিচ্ছে। 5 বছরের আত্মত্যাগ কি তবে কেবল একটা অযোগ্যতার গল্প ছিল? চোখের জল বাঁধ মারল না, তবে সেই জলের সাথে মিশে থাকলো এক তীব্র ঘৃণা। নবনী আর নিজেকে সামলাতে পারল না, সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল অসীমের গালে। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান! ছি অসীম, আজ নিজের ওপর লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছিলাম। আমার পবিত্র ভালোবাসার যোগ্য তুমি কোনোদিনও ছিলে না। ঠিক আছে, তোমার যোগ্য কাউকে বেছে নাও তুমি। আজকে আমার সাথে তুমি যেটা করলে তার জন্য ভীষণ আফসোস করবে, তুমি ভীষণ আফসোস করবে অসীম। অসীমকে ফেলে রেখে নবনী যখন বাড়ির পথে পা বাড়ালো, তখন তার হৃদয়ে কেবল বোনের সেই ছোট্ট শিশুটির মুখ ভাসছে, যে মাতৃত্বের দায়ভার এড়াতে সে পালিয়েছিল। আর সেই দায় যেন তার জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। নিজের দুলাভাই দিব্য তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এখন আর কেবল সামাজিক চাপ নয়, বরং এক বিশ্বাসঘাতকের মুখে চপেটাঘাত করার জেদ। দিব্য তালুকদারের ধন সম্পদের কোনো অন্ত নেই। শহরের প্রথম সারির ব্যবসায়ীদের একজন সে। কিন্তু প্রাচুর্যের এই জৌলুস নবনীকে কোনোদিনই টানেনি। উল্টে মানুষটাকে দেখলেই নবনীর ভেতরটা তেতো হয়ে উঠত। তার বিরক্তির মূলে ছিল দিব্যের গায়ের রং। বিয়ের আসরে যেদিন প্রথমবার দিব্যকে দেখেছিল, নবনী সেই দিনই তার বাবাকে সোজাসাপটা বলে দিয়েছিল, এমন একটা কালো লোকের সাথে আমার চাঁদের মতো সুন্দর আপুর বিয়ে কিছুতেই হতে পারে না। অবনী ছিল সত্যি অপরূপা, যেন শরতের শুভ্র মেঘের মতো তার গায়ের রং। সেই দিন নবনীর কথা শুনে তার বড় ফুপু ধমক দিয়ে বলেছিলেন, তুমি ছোট মানুষ, এইসব কি বুঝিস? সোনার আংটি বাঁকা হলেও তার দাম কমে না। ছেলে মস্ত বড় লোক, তার বাবাও নামকরা ব্যবসায়ী। হাজার খুঁজলেও তোদের এই কুঁড়ে ঘরে এমন রাজপুত্র আসতো না। ফুপু সেই কথাগুলো নবনীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। অভিমানে সে সেদিন বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছিল, এমনকি অবনীর বউ ভাতেও পা রাখেনি। অবনী যখন বাপের বাড়ি আসতো, নবনী সবসময় নিজেকে লুকিয়ে রাখত। দিব্য তালুকদার লোকটাকে সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না, অথচ লোকে বলতো অবনী রাজসুখে আসছে। শ্বশুরবাড়ির লোক তাকে মাথায় করে রাখে, দিব্য তাকে আগলে রাখে চোখের মণি করে।
দিব্য নিজেই পছন্দ করে বিয়ে করেছিল অবনীকে, কিন্তু নিয়তি সব সমীকরণ পাল্টে দিল এক নিমেষে। আজ সেই অপছন্দের মানুষটির সাথেই নবনীর জীবনের সুতো বাঁধা হতে চলেছে। চারপাশে গুঞ্জনের মাঝে হঠাৎ তার কানে ভেসে এলো কাজী সাহেবের গম্ভীর কণ্ঠ, মা, কবুল বলো। বুকের ভেতরটা হাহাকার করে উঠল নবনীর। অসীমের দেওয়া সেই বিষাক্ত আঘাত আর 5 বছরের ভালোবাসার অপমৃত্যু তাকে পাথর করে দিয়েছে। চারিদিকে মানুষ তাড়া দিচ্ছে। অবশেষে নিজের অবাধ্য নিয়তিকে মেনে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নবনী উচ্চারণ করল, কবুল। ছোটোখাটো ঘরোয়া আয়োজনে সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা। আনন্দহীন এক যান্ত্রিক বিয়ে। একটু পরে বিদায়ের পালা। নবনী যখন নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের জল আড়াল করার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই তার শাশুড়ি অলেখা বেগম 4 বছরের ছোট্ট দিয়াকে কোলে নিয়ে নবনীর সামনে এসে দাঁড়ালেন। কালো রঙের একটা ছোট্ট ফ্রক পরেছে দিয়া, মাথায় দুপাশে দুটো ঝুঁটি। কি ভীষণ মিষ্টি আর আদুরে লাগছে মেয়েটাকে। অবিকল তার মা অবনীর প্রতিচ্ছবি। গায়ের রংটাও পেয়েছে মায়ের মতো, দুধে আলতা। দিয়ার সাথে নবনীর সাক্ষতা খুব একটা নেই। ছোটবেলা থেকেই নবনী মামার বাড়িতে বড় হয়েছে। আর অবনী বিয়ের পর সংসার আর দিব্যের ব্যস্ততার কারণে বাপের বাড়ি আসার তেমন সুযোগ পায়নি। অলেখা বেগম দিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে নরম সুরে বললেন, আজ থেকে ওটাই তোমার আম্মু। যাও মা, আম্মুকে হ্যালো বলো। ছোট্ট দিয়া বড় বড় চোখে পিটপিট করে তাকালো। তার শিশু মনে এটা যেন এক মস্ত বড় বিস্ময়। সে ধীর পায়ে এগিয়ে এসে তার ছোট্ট কোমল হাতটা নবনীর গালে রাখল। সেই স্পর্শে যেন নবনীর বাঁধ ভাঙা কান্না বেরিয়ে এলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার মাম্মা? কাঁদছো কেন তুমি? তোমাকে কে কেউ বকেছে? নবনী কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে বোঝালো যে কেউ তাকে বকেনি। আদর করে মেয়েটার গালে চুমু খেতে যাবে, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দিয়াকে চট করে কোলে তুলে নিল। চমকে তাকিয়ে নবনী দেখল দিব্য তালুকদার। দিব্যের মুখবায়ব গম্ভীর। সেই ব্যক্তিত্বের সামনে নবনী যেন কুঁকড়ে গেল। দিব্য গভীর কণ্ঠে বলল, আমাদের দেরি হচ্ছে আম্মু, সব ঝামেলা চটপট শেষ করে চলে এসো। আমি দিয়াকে নিয়ে গাড়িতে যাচ্ছি। এক মুহূর্ত অপেক্ষা করল না দিব্য। দিয়াকে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। নবনী বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। লোকটার রুক্ষতা যেন ঘরের বাতাসকে ভারী করে দিল। অলেখা বেগম পরিস্থিতি সামাল দিতে জোরে একটু হেসে বললেন, তাড়াতাড়ি চলো মা, আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। নবনী বাসর ঘরে বসে তার বুকের ভেতরটা অপমানে আর অনিশ্চয়তায় ঢিপ ঢিপ করছে। চারপাশে রজনীগন্ধার তীব্র সুবাস তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। যে মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে, আজ তার ঘরে এসে নববধূর সাজে বসে আছে। অসীমের দেওয়া ক্ষতটা এখনও টাটকা। সব মিলিয়ে নবনী এক পাথর হয়ে বসে রইল। দিয়াকে অলেখা নিজের সাথে নিয়ে গেছে। মেয়েটা অবশ্য আস্তে আস্তেই গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। দরজা খোলার শব্দে নবনী আড়ষ্ট হয়ে গেল। দিব্য ঘরে ঢুকেছে। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে নবনীর ঠিক সামনে দাঁড়ালো। নবনী মাথা নিচু করে রইল, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছে। সে ভেবেছিল দিব্য হয়তো তার সেই রুক্ষ মেজাজটাই দেখাবে, কিংবা জোর করে কোনো অধিকার ফলাতে চাইবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে দিব্য খুব শান্ত এবং মোলায়েম গলায় বলল, দেখো নবনী, তখনকার ব্যবহারের জন্য আমি সরি। আমি জানি আজ তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো এই পরিস্থিতিটার জন্য একবারেই প্রস্তুত ছিলে না, আমিও ছিলাম না। অবনীর মুখে তোমার কথা অনেক শুনেছি, কিছুটা আন্দাজও করতে পারি তুমি আমাকে ঠিক পছন্দ করো না। তবে বিশ্বাস করো, দিয়ার মুখের দিকে তাকিয়েই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে, এর বাইরে কিছুই না। দিব্যের গলার স্বর এতটাই ভদ্র এবং মার্জিত যে নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা তুলে তাকালো। দিব্য তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে খেয়ে নাও, নিজের ঘর মনে করে নিশ্চিন্তে ঘুমাও।
তোমাকে কেউ বিরক্ত করবে না। নবনীর মনে হলো লোকটা যতটা কুৎসিত সে ভেবেছিল তার ব্যবহারটা ঠিক ততটাই সুন্দর। কিন্তু এই মুগ্ধতা স্থায়ী হলো না মাত্র কয়েক সেকেন্ডের জন্য। নবনীকে কিছু বলার সুযোগ না দিয়েই দিব্য ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অনেকটা প্রহর নবনী একা একাই প্রতীক্ষা করল, কিন্তু দিব্য আর ফেরেনি। শূন্য ঘরটায় বসে পুরো বিষয়টা তার কাছে কোনো দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। বুকের গহনে জমে থাকা পুরনো ক্ষতগুলো যেন নতুন করে চড়া দিয়ে উঠল। অসীমের সেই বেইমানি আর বর্তমানের এই অনিশ্চয়তা, নিজেকে আর সামলে রাখতে পারল না সে। বালিশে মুখ গুজে প্রাণ ভরে কাঁদল। চোখের নোনা জলে হৃদয়ের ভার কিছুটা লাঘব হলেও মনের ভেতরে জমে থাকা মেঘ কাটল না। কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত চোখ দুটো ঘুমে জড়িয়ে এসেছে তা সে টেরই পায়নি। যখন ঘুম ভাঙল ধরফড়িয়ে উঠে বসল নবনী। জানলার পর্দা সরিয়ে দেখল বাইরে রোদের তেজ বেশ কড়া। ফোনটা হাতে নিয়ে সময় দেখা মাত্রই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ওর। সকাল 8:45। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী কুঁকড়ে গেল। নতুন বাড়িতে প্রথম সকালেই এতটা দেরি করে ফেলাটা যেন এক মস্ত অপরাধ। অথচ অবাক করার বিষয় হলো বাড়ির কেউ তাকে একবারের জন্যও ডাকল না। এক রাশ অস্বস্তি নিয়ে দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো সে। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। প্রশস্ত ডাইনিং রুমে দামি আসবাব আর অভিজাত্যের ছোঁয়া। নবনীকে সিঁড়ি দিয়ে নামতে দেখে অলেখা হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এল। উঠে গেছো মা? এসো, নাস্তা করবে। রান্নাঘরে অলেখার সাথে একজন মধ্যবয়স্ক মহিলা কাজে হাত লাগিয়েছেন। ডাইনিং টেবিলে বসে দিব্য, ছোট ভাই কলরব আর বোন কথা নাস্তা করছে। তাদের তদারকি করছেন দিব্যের ছোট চাচি মাঝহা আর তার ছেলের বউ মৌনিতা। সবাইকে একসাথে দেখে নবনীর সংকোচ আরও বেড়ে গেল। বাড়ির বড় বউ হয়ে এত দেরি করে সবার সামনে আসাটা তার কাছে ভীষণ লজ্জার মনে হতে লাগলো। নবনীর মুখে এই অস্বস্তি মৌনতার নজর এড়ালো না। সে দ্রুত পা ফেলে নবনীর কাছে এগিয়ে এলো এবং ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, এসো নবনী, এত সংকোচ করছো কেন? সম্পর্কে তুমি আমার বড় হলেও বয়সে তো নিশ্চয়ই ছোটই হবে। তোমাকে নাম ধরে ডাকলে কি মাইন্ড করবে? নবনী বিষণ্ণতার মাঝেও একটু মৃদু হাসার চেষ্টা করলো। মাথা নেড়ে জানালো যে সে কিছু মনে করবে না। তারপর বেশ কুণ্ঠিত স্বরে বলল, আসলে সরি, আমার উঠতে একটু বেশিই দেরি হয়ে গেল। অলেখা কিচেন থেকে বেরিয়ে এসে নবনীর মাথায় হাত বুলিয়ে দিলেন। অভয় দিয়ে বললেন, আমি ইচ্ছে করেই তোমাকে ডাকিনি মা। কাল অতটা পথ জার্নি করে এসেছো, ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে একদম ভাববে না। এখন চটজলদি নাস্তা করে নাও। এরপর কিছু নিয়ম কানুন আছে, সেগুলো সারতে হবে। মৌনিতা নবনীতাকে হাত ধরে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসালো। বাড়ির সবার সাথে পুনরায় পরিচয় করিয়ে দিলেও নবনী খেয়াল করল মানুষগুলোর ভিড়ে দুটি মুখ অনুপস্থিত। দিব্য আর ছোট দিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নীরব থেকে নবনী জড়তা কাটিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, দিয়া কোথায়? মাঝা উত্তর দিলেন, দিয়াকে তো দিব্য স্কুলে নিয়ে গেছে। ও প্রতিদিন অফিস যাওয়ার পথে দিয়াকে নামিয়ে দিয়ে যায়। আর বাড়ির বাকি পুরুষেরা, মানে তোমার চাচা শ্বশুর, আমার ছেলে কাব্য, অনেক আগেই বেরিয়ে গেছে। এই বাড়িতে মোটামুটি 8টার মধ্যে সবাই কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিব্যের কথা শুনে নবনীর মনের কোণে একটা প্রশ্ন উকি দিল। কাল রাতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিল দিব্য, আর কেনই বা গেছিল? নবনী আর কথা বাড়ালো না, চুপচাপ নাস্তা করলো। এরপরই শুরু হলো পরবর্তী নিয়ম। মাঝা আর অলেখা তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। মাঝা বুঝিয়ে বললেন, আমাদের বাড়ি একটা পুরনো নিয়ম আছে। নতুন বউ প্রথম সকালে সবার জন্য কিছু না কিছু রান্না করে। তবে নিয়ম হচ্ছে এই, কাজে বাড়ির কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। নিজের হাতেই সবটা সামলাতে হবে। পারবে তো? নবনী ধীর স্থিরভাবে মাথা নাড়ালো। মনে মনে কিছুটা নার্ভাস লাগলেও সে জানে যে রান্না সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। তবে এত বড় পরিবার আর নতুন স্বাদে
সাথে মানিয়ে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। মাঝা বেগম এই ফাঁকে মিলুর সাথে নবনীর পরিচয় করিয়ে দিলেন। মিলু এই বাড়ির বহু পুরনো বিশ্বাসী কাজের লোক, তার স্বামীও এই বাড়ির পুরনো ড্রাইভার। রান্নাঘরে নবনীকে একা রেখে বাকি সবাই বেরিয়ে গেল। সুবিশাল আধুনিক রান্নাঘরটায় নবনী যখন একা দাঁড়ালো তখন তার মাথার ভেতর শত চিন্তার আনাগোনা। সে কি রান্না করবে? ঠিক তখনই মিলু বিনতি স্বরে জিজ্ঞেস করল, কোনো কিছু কি কাটাকুটি করা লাগবে ভাবি? লাগলে বলেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপনি কি রান্না করবেন কিছু ভেবেছেন? নবনী জানালা দিয়ে বাইরের উজ্জ্বল রোদের দিকে তাকালো। তার মনের ভেতর তখন চিন্তার ঝড়। কী রান্না করলে সবার মন রক্ষা হবে, আবার নিজের সম্মানও বজায় থাকবে, তা নিয়ে সে বেশ দোটানায় পড়ে গেল। অবশেষে সে ভাবল, ভুনা খিচুড়িটাই হবে সব থেকে নিরাপদ আর জুৎসই সিদ্ধান্ত। সবজি আর মশলাপাতি দিয়ে একবারে চড়িয়ে দিতে পারলে স্বাদের দিক থেকে খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না। সে মিলুকে বেশ কিছু সবজি কুটে দিতে বলল। মিলু সবজি কাটতে বসে এক গাল হেসে বেশ রসিয়ে রসিয়ে পুরনো গল্প জুড়ে দিল। দাঁত বের করে সে বলল, জানেন ভাবি, সেবার যখন মৌনিতা ভাবি বিয়ে হলো তখন আমি এই রান্নাঘরেই ছিলাম। ভাবি তো মস্ত বড়লোক বাপের আদুরে একমাত্র মেয়ে, হাঁড়ি পাতিল কোনো দিনই ধরেনি। শেষমেশ কি না পেরে নুডলস রান্না করে বসলো। বাড়ির সবার মুখ দেখার মতো হয়েছিল সেদিন। বলেই মিনু খিলখিল করে হাসতে লাগলো। কিন্তু নবনীর মনে এই হাসি কোনো দোলা দিল না, বরং সে কিছুটা বিরক্তই হলো। একে তো নিজের এলোমেলো জীবন নিয়ে সে অস্থির, তার ওপর নতুন পরিবেশের চাপ। এসবের মাঝে মিলুর এই ফালতু রং তামাশা তার একদমই ভালো লাগছে না। সে একটু গম্ভীর হয়ে নিজের কাজে মন দিল। সবজি ধোয়া, চাল ডাল মাপা, এই ব্যস্ততার ফাঁকে নবনী যেন মুহূর্তের জন্য ভুলেই গেল গত রাতের ঘটনা। সব মশলা কষানোর পর যখন খিচুড়ির সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো তখন নবনী এক মুহূর্তের জন্য আনমনা হয়ে গেল। সে ভাবল, যে মানুষটার জন্য সে তার সবটুকু উজাড় করে দিতে চেয়েছিল সে আজ অনেক দূরে, আর যাকে সে কোনোভাবে এক প্রকার ঘৃণা করত, আজ তার ঘরের মানুষের জন্যই রাঁধতে সে ব্যস্ত। নিয়তি বোধহয় একেই বলে। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে নিচে নামল অলেখা বেগম। তার এক হাত ধরা মুঠোফোন। কারোর সাথে কথা বলতে বলতে তিনি এতটাই বিচলিত যে আশেপাশে কোনো দিকে তার খেয়াল নেই। রান্নাঘর থেকে নবনী উৎসুক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মৌনিতা। সে শাশুড়ির এমন অবস্থা দেখে তড়িঘড়ি উঠে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচি মাম্মা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কার ফোন এসেছিল? নবনীয় হাতের কাজ ফেলে ধীর পায়ে ড্রয়িং রুমের কোণে এসে দাঁড়ালো। অলেখা বেগম একবার নবনীর দিকে তাকিয়ে নিয়ে ধরা গলায় বললেন, দিয়া স্কুলের টিচার ফোন করেছিলেন। দিয়া স্কুলে নাকি কার সাথে মারামারি করেছে। ম্যাডাম বললেন ছুটি হওয়ার আগে উনি দিয়ার মায়ের সাথে দেখা করতে চান। আমি দিব্যকে অনেকবার কল করার চেষ্টা করলাম, কিন্তু ও মিটিংয়ে আছে বলে ফোন ধরছে না। মৌমিতা অবাক হয়ে বলল, কিন্তু দিয়ার যে মা নেই সেটা তো স্কুলে সবাই জানে, এখন ওর মা কোত্থেকে আসবে? অলেখা বেগম অস্থির হয়ে বললেন, আমি অত শত জানি না বাপু, তবে শুনলাম দিয়া হাতে চোট পেয়েছে, ও খুব কাঁদছে। দাঁড়াও, আমি আরেকবার দিব্যকে ট্রাই করি। নবনী বলে উঠল, 1 মিনিট আন্টি, ওনাকে আর কল করার দরকার নেই। আপনি আমাকে দিয়া স্কুলের ঠিকানা বলুন, আমি এখনই চলে যাচ্ছি। অলেখা বেগম কিছুটা দ্বিধায় পড়লেন। নবনী এই বাড়ির নতুন বউ, একা একা পাঠানোটা ঠিক হবে না। তবে পরক্ষণেই ভাবলেন, দিয়ার জন্য নবনীর এই টানটা তো ভালো লক্ষণ। তিনি সাই দিয়ে বললেন, ঠিকানা নিতে হবে না, তুমি আমাদের গাড়িতেই যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। নবনী সম্মতিসূচক মাথা নাড়ল। অলেখা যাওয়ার আগে আবার মনে করিয়ে দিলেন, যাওয়ার পথে একবার দিব্যকে কল দিও, টিচার ওর সাথেও কথা বলতে চেয়েছেন, আমিও দেখছি ওকে পাওয়া যায় কিনা।
নবনী দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। এক অদ্ভুত বাস্তবতায় সে থমকে গেছে। যার ঘর করতে সে এই বাড়িতে এসেছে, যার সন্তানের দায়িত্ব নিতে আজ সে হন্তদন্ত হয়ে ছুটছে, সেই মানুষটার ফোন নম্বরই তার কাছে নেই। নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেশ কুণ্ঠার সাথে বলে উঠল, ওনার নাম্বারটা নাম্বারটা তো আমার কাছে নেই। অলেখা অবশ্য বিনা বাক্যে নাম্বার দিয়েছিলেন। গাড়িতে বসে বারবার কল করেও ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। দিব্য সম্ভবত তার বিজনেস মিটিংয়ে এতটাই মগ্ন যে ফোনের অস্তিত্ব ভুলে গেছে। নবনী হতাশ হলো বেশ। স্কুলে পৌঁছে নবনী জানতে পারল সবটা। দিয়া তার সহপাঠীদের সাথে গল্প করেছিল যে এখন তার কাছেও মা আছে, কিন্তু তারা সবাই তার কথা হেসে উড়িয়ে দিয়েছিল। তাদের বিদ্রূপ আর অবিশ্বাস সহ্য করতে না পেরে দিয়া রুখে দাঁড়িয়েছিল, আর সেই হাতাহাতি এক পর্যায়ে মেঝেতে পড়ে গিয়ে তার ছোট্ট হাতটা ছিলে গেছে। অফিস রুমে একপাশে থম মেরে বসে আছে দিয়া। লাল হয়ে আসা চোখ আর ফোলা মুখটা বড্ড বিধ্বস্ত লাগছে। নবনী ধীর পায়ে তার কাছে এগিয়ে এলো, পাশে বসে আদুরে স্বরে বলল, দিয়া মাম্মা, আমার সোনামণিটা বুঝি খুব ব্যথা পেয়েছে? উফ, তোমার তো খুব কষ্ট হচ্ছে সোনা, তাহলে ওষুধ লাগাচ্ছ না কেন? কই দেখি তো হাতটা। দিয়া মুখ তুলল না। বুকের ওপর হাত দুটো আড়াআড়ি করে বেঁধেছে সে, মাথাটা নিচু করে রেখেছে। গম্ভীর স্বরে নবনীর দিকে না তাকিয়ে বলল, আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি পচা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সকালে আমি কত অপেক্ষা করলাম, কিন্তু তুমি আমায় স্কুলে দিতে এলে না। তোমার সাথে আমার বিদ্বেষ। তুমি যাও এখান থেকে, পাপাকে আসতে বলো। দিয়া বিচ্ছেদ বলতে চেয়েছিল, এটা সে প্রায় কথায় কথায় ব্যবহার করে। নবনী এর মানে সহসা না বুঝলেও ধারণা করতে পারল। শব্দটা যেন নবনীর বুকে তীরের ফলার মতো বিঁধল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এইটুকু একটা শিশু কতটা অভিমান জমিয়ে রেখেছে তা ভেবে নবনীর চোখ ভিজে এলো। সে দিয়ার মাথায় হাত রেখে বলল, খুব সরি সোনা আম্মা, আমার কাল থেকে রোজ মাম্মা তোমাকে স্কুলে নিয়ে আসবে, প্রমিস করছি। এখন লক্ষ্মী মেয়ে হয়ে একটু ওষুধটা লাগিয়ে দিতে দাও তো। নেভার। আমি বললেও না? গম্ভীর কণ্ঠস্বর শুনে দিয়া একবার মুখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণে আবার অভিমানে মুখ ফিরিয়ে নিল। দিব্য এসে দাঁড়িয়েছে। নবনী স্বস্তির শ্বাস নিল। দিব্য মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার মান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু নবনীর কাছে সেই মুহূর্তটা যেন স্থবির হয়ে গেল। তার পায়ের নিচের মাটি কাঁপছে। দিব্যের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে নবনীর সমস্ত শরীর হিম হয়ে এলো। অসীম, সে এখানে কিভাবে? অসীমও স্তম্ভিত। সে তার বসের সাথে কোনো জরুরি কাজে বেরিয়েছিল, কিন্তু নিজের বসের মেয়ের স্কুলে এসে তার প্রাক্তন প্রেমিকা নবনীকে দেখবে, তা ছিল তার কল্পনাতীত। দিব্য দিয়াকে কোলে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার রক্তিম চোখ দুটো স্থির হলো অসীমের ওপর। শান্ত কিন্তু ধারালো গলায় সে বলল, অসীম, ইনি তোমার ম্যাডাম, মিসেস দিব্য তালুকদার। কালই ওনার বিয়ে হয়েছে, আর আজকে সব ফেলে উনি এখানে। তুমি খুব ভালো করেই জানো আমি দিয়ার ব্যাপারে কতটা সচেতন। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার মেয়ে একদিকে। স্কুল থেকে যখন বারবার কল আসছিল, তখন তোমার উচিত ছিল ফোনটা আমাকে দেওয়া, কিংবা অন্তত নিজে রিসিভ করা। অসীম দিশেহারা বোধ করল। প্রবল এক অস্বস্তিতে বার কয়েক শুকনো ঢোক গিলল সে। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আই এম সরি স্যার। দিব্য একবার নবনীর দিকে চাইল। তার দৃষ্টিতে এক দুর্বোধ্য গাম্ভীর্য। নিজেকে সংযত করে সে আবারও অসীমকে উদ্দেশ্য করে বলল, মনে রেখো, দিয়া আমার মেয়ে, ওর সমস্ত দায়ভার আমার। আগেও আমি দেখতাম, পরেও আমি দেখব। আমার মেয়ের দায়িত্ব আমি অন্য কারোর উপর চাপাতে পারি না, তাই ভবিষ্যতে ওর কোনো বিষয়ে দায়িত্বহীনতা আমি বরদাস্ত করব না। অসীমের ভেতরটা জোরে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। দিব্যের কথাগুলো আজ তীরের মতো তার গায়ে বিঁধছে। এই রাগ কি অপমানে, নাকি সামনে দাঁড়িয়ে থাকা নবনীকে দেখে, সেটা সে নিজেও বুঝতে পারছে না।
যে মেয়েটাকে কাল সে আভিজাত্যের দোহাই দিয়ে ছুঁড়ে ফেলেছিল, আজ সে তার পরম শ্রদ্ধেয় বসের স্ত্রী। এই চরম সত্যটা হজম করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নবনীর কানে যেন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। এই মানুষটার মুখোমুখি হওয়া মানে তার কাঁচা ঘায়ে লবণে ছিটে দেওয়া। দিব্য ম্যাডামের সাথে আরও কিছুক্ষণ কথা বলল। দিয়া হাতে ওষুধ লাগালো। অতঃপর বেরিয়ে যেতে নিলে ও গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, অসীম, ম্যাডামকে নিয়ে এসো। নবনী যেন রোবটের মতো নিজের ভারী শরীরটা টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। অসীম ড্রাইভিং সিটে আর দিব্য তার পাশের সিটে। দিয়াকে পেছনের সিটে নবনীর পাশে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট দিয়া এখন একদম স্বাভাবিক। নবনী কেবল জানলার বাইরে চেয়ে রইল। গাড়ির ভেতরে থমথমে নীরবতা ভাঙল দিয়ার চঞ্চলতায়। আচমকাই সে নবনীর হাতটা ধরে সজোরে একটা ঝাঁকুনি দিল। ভাবনায় বুঁদ হয়ে থাকা নবনী চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। দিয়া বড় বড় চোখ করে নবনীর দিকে তাকিয়ে বলল, তুমি কি স্যাড হয়ে গেছো? আমি তোমাকে বকেছি বলে কি তোমার রাগ হয়েছে? দেখো, পাপা বলে বড়রা তো ভালোর জন্যই বকে, তাই স্যাড হতে নেই, ও সব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। আমি নিজেও তো তোমার ওপর খুব অ্যাংরি ছিলাম, কিন্তু দেখো আমি কেমন সব ভুলে গেছি। নবনী দিয়াকে টেনে নিজের কোলে তুলে নিল, তার দুই গালে চুমু খেলো। তারপর দিয়ার সেই চোট পাওয়া হাতে তালুতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি একটুও রেগে নেই সোনা, আমি শুধু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার ছোট্ট মাটা বুঝি আমার সাথে সারা জীবনের মতো আড়ি করে দিল। এখন আমি একা একা কি করব? কিন্তু তুমি বড় হলে কি করে? দিয়া খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ইস, তুমি কত ভীতু। দিয়া একদম ব্রেভ গার্ল, বুঝলে? আর দাদু বলে আমি বুড়ি। এবার বলো, বড় আগে নাকি বুড়ি? আচ্ছা, তোমার চোখে কি হয়েছে? নবনী তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠে চোখ মুছে ফেলল। ধরা গলায় সামলে নিয়ে বলল, আসলে চোখে কিছু একটা পড়েছে সোনা, তাই ঠিকমতো দেখতে পাচ্ছি না। দিয়া মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব দেখতে পাই, আমার চোখ খুব পাওয়ারফুল। আমি কিন্তু আমার চোখ কাউকে দেব না। দিয়ার ঘরে পা রাখতেই নবনী বুঝতে পারল তাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটি আসলে অন্য কোনো ঘর। এটিই মূলত অবনী আর দিব্যের ঘর। দিব্যকে দেখে কিছুটা অপ্রস্তুত মনে হলো। সে নিজের গায়ে থাকা কোটটা খুলে রেখে দিয়াকে দুহাতে উঁচু করে তুলে খাটের উপর দাঁড় করিয়ে দিল। মেয়ের মাথা থেকে হেয়ার ব্যান্ড আর ক্লিপগুলো খুলে নিয়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। নবনী দরজার কাছে ঠায় দাঁড়িয়ে রইল। এই ঘরে তার আদতে আসা উচিত কি না তা নিয়ে সে দ্বিধাগ্রস্ত। ঠিক তখনই দিয়া ছোট্ট হাতের ইশারায় তাকে কাছে ডাকল। নবনী হাসি মুখে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে মাম্মা, কিছু বলবে? দিয়া তার ছোট্ট হাতের তালুটা নবনীর বাম গালে রেখে গভীর কোনো ভাবনায় মগ্ন ছিল। সে দৃশ্য দেখে নবনী ঠোঁটে হাসি ফুটে উঠল। তার মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা। অবনী আর নবনী ছিল পিঠোপিঠি বোন, কিন্তু নিয়তি তাদের খুব একটা কাছাকাছি থাকতে দেয়নি। নবনীর পরেই ছোট বোন নৈশীর জন্ম হলে দুজনকে একসাথে সামলানো মায়ের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। অবনী তখন কিছুটা বড়, মায়ের কাজে সাহায্য করতে পারে, তাই তাকে রেখে নবনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নানা বাড়িতে। সেখানেই নানা নানি স্নেহে বড় হয়েছে সে। আশ্চর্যের বিষয় হলো, দিয়াকে দেখলেই নবনীর বারবার অবনীর প্রতিচ্ছবি চোখে পড়েছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠছে। এটা কি কেবলই রক্তের টান, নাকি মৃত বোনের প্রতি জমিয়ে রাখা এক রাশ অব্যক্ত ভালোবাসা, তা নবনী জানে না। তবে বোনকে সে যে কতটা ভালোবাসে তো তা আজ তার অনুপস্থিতিতে হাড় ভাঙা যন্ত্রণায় টের পাচ্ছে সে। দিব্য কয়েক পা এগিয়ে এসেও মাঝপথে থমকে দাঁড়ালো। দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতা
ভেঙে দিয়া তার আদো আদো কণ্ঠে আবদার করে বসল, তুমি কি আমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবে? তাহলে আমার খুব ভালো লাগবে। নবনী ধীর স্থিরভাবে মাথা নেড়ে সাইড দিল, কিন্তু দিব্য কিছুটা এগিয়ে এসে বাধা দেওয়া স্বরে বলল, আমি তো দিচ্ছি মা, আমি দিলে সমস্যা কোথায়? নবনী এবার মাথা তুলে সরাসরি দিব্যের পানে চাইল। দিব্যেও স্থির দৃষ্টিতে চেয়েছিল, বিধায় মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নবনী চট করে চোখ সরিয়ে নিল। লোকটার চোখ দুটো অদ্ভুত রকম সুন্দর। পরক্ষণেই নিজের ওপর বিরক্ত হলো সে। এই পরিস্থিতিতে চোখের সৌন্দর্য বিচার করাটা তার কাছে অর্থহীন মনে হলো। কিন্তু মূল সমস্যাটা অন্য জায়গায়। দিব্যের আচরণে দ্বিমুখী ভাবটা নবনী ধরতে পারছে না। মেয়ের ভবিষ্যতের জন্যই যদি এই বিয়ে, তবে মেয়েকে আগলে রাখার সুযোগ থেকে তাকে কেন বঞ্চিত করা হচ্ছে? নবনী এবার সাহস সঞ্চয় করে বলেই ফেলল, আমি দিয়াকে চেঞ্জ করিয়ে দিলে সমস্যাটা কোথায়? তাছাড়া আপনি তো কাল রাতেই বললেন যে মেয়ের জন্য এই বিয়েটা করছেন, তবে কেন বারবার আমাকে ওর কাছে আসতে বাধা দিচ্ছেন? কথাটা শুনে দিব্যের মেজাজ হঠাৎ চড়ে গেল। তার মনে পড়ে গেল এই মেয়েটাই বিয়ে করবে না বলে বিয়ের আগে বাড়ি থেকে চলে গিয়েছিল। বিয়ের আগে অবনী জীবিত থাকতেও নবনী কোনো দিন তাদের বাড়িতে পা রাখেনি, কেবল দিব্যকে পছন্দ ছিল না বলে। এই রূঢ় সত্যটা দিব্য একবার আড়ালে শুনে ফেলেছিল। সে চায় না তার মাতৃহীন মেয়ের দায়িত্ব এমন কারোর ওপর জোর করে চাপিয়ে দিতে, যার মনে এই পরিবারের প্রতি কোনো টান নেই। গত 2 বছর সে একাই দিয়াকে সামলেছে, আগামী দিনগুলোতে সে একাই পারবে। সে নিজের গাম্ভীর্য ধরে রেখে সংক্ষেপে উত্তর দিল, ঠিক আছে, ওকে তৈরি করে দাও জলদি, অনেক বেলা হয়েছে, ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। নবনীর বুকের ভেতর থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিয়া বাবার অনুমতি পেয়ে খিলখিল করে হেসে উঠল। মেয়ের সেই অনাবিল হাসিতে দিব্যের গম্ভীর মুখেও এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। নবনী দিয়ার পোশাক বদলে দিতেই চঞ্চল মেয়েটা খাট থেকে নামার ইশারা করল। মেঝেতে পা রাখা মাত্রই দিয়া দরজার দিকে এক দৌড় লাগালো। অবনী আতকে উঠে বলল, দিয়া সাবধানে, ওভাবে ছুটছো কেন? পড়ে গেলে ব্যথা পাবে তো সোনা। দিয়াকে ধরার জন্য নবনী যেই না পা বাড়ালো, অমনি এক জোরালো টানে সে থমকে গেল। নিজের বাঁ হাতের কবজিতে একটা শক্ত হাতের স্পর্শ অনুভব করলো সে। বিস্ময়ে বিমূঢ় হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল দিব্য তার হাত ধরে রেখেছে। মুহূর্তের জন্য নবনীর মস্তিষ্ক যেন অসাড় হয়ে গেল। পরক্ষণেই দিব্য হাতটা ছেড়ে দিয়ে এক অদ্ভুত শীতল চোখে তার দিকে তাকালো। দিব্যর কণ্ঠে ঝরে পড়ল কাঠিন্য, দেখো নবনী, দিয়া আমার মেয়ে, আমি এতদিন ওকে একা সামলাতে পেরেছি, বাকি দিনগুলোও পারবো। তোমার জোর করে ওর দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়ির বড় বউ, কেবল সেই দায়িত্বটাই পালন করো। শাশুড়ির সাথে রান্নাঘরে সময় দাও, অসুস্থ শ্বশুরের সেবা করো, আর 10টা সাধারণ মেয়ের মতো নিজের ইচ্ছে মতো জীবনযাপন করো। আমি তোমাকে কোনো দিন অসম্মান করব না। স্বামী হিসেবে তোমার বৈষয়িক সব দায়িত্বও পালন করব, কিন্তু আমার মেয়ের ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথার দরকার নেই। একটু থেমে দিব্য আরও তীক্ষ্ণ স্বরে বলল, আর তুমি একজন শিক্ষিত বুঝদার মেয়ে হয়েও কেন এমন ননসেন্সের মতো কথা বললে তা আমার বোধগম্য নয়। নবনী ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। দিব্যের প্রতিটি শব্দ যেন চাবুকের মতো তার আত্মসম্মানে আঘাত করল। কি বলছে লোকটা, কেন বলছে? হুট করে সব কিছু ওলটপালট হয়ে গেল নবনীর কাছে। অভিমানে আর অপমানে তার চোখ দুটো ছলছল করে উঠল। বুক ফেটে কান্না আসতে চাইলেও সে কোনো মতে নিজেকে সামনে নিল। শুধু দিব্যের শেষ কথাটার রেশ ধরে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আমি ননসেন্সের মতো ব্যবহার করছি? দিব্য তখন বিছানায় অগোছালো হয়ে পড়ে থাকা দিয়া স্কুলের ড্রেসগুলো তুলে নিচ্ছিল। নবনীর কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্নের পিঠে সে ফিরে না তাকিয়েই নির্বিকার ভঙ্গিতে বলল, তুমি একটা অবুঝ বাচ্চার সামনে কী ধরনের কথা বলছিলে সেটা কি একবারও ভেবে দেখেছো? কাল রাতে আমি তোমাকে যা যা বলেছি সেগুলো কি দিয়ার কানে যাবার মতো কথা? নবনীর ভেতরে তপ্ত প্রতিবাদ মুহূর্তেই যেন তুষারের মতো জমে গেল। সে আসলে এত কিছু ভাবেনি। দিয়ার প্রতি মায়ের টানে কথাগুলো বলে ফেললেও তার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে চিন্তা করার অবকাশ পায়নি সে। তবে এইটুকু সে পরিষ্কার বুঝল যে
আক্তার অত্যন্ত চাপা স্বভাবের এবং অসম্ভব অহংকারী একজন মানুষ। কাল রাতে লোকটার ভদ্র ব্যবহারে যতটুকু মুগ্ধতা জেগেছিল, আজ তার দ্বিগুণ তিক্ততা নবনীতকে গ্রাস করল। সে মাথা নিচু করে খুব ধীরে বলল, দুঃখিত, আমি না ভেবেই কথাগুলো বলে ফেলেছি। তবে আমি ভুল কিছু বলিনি। আপনি যে বিয়েটা কেন করেছেন জানি না, কিন্তু আমি দিয়ার জন্য এই বিয়েটা করতে রাজি হয়েছি। তাই আপনি চাইলেও ওর থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। দিব্যবা সামান্য হাসল। সেই হাসিতে ছিল কেবল তীব্র তাচ্ছিল্য। নবনী বুঝতে পারল না এই কথার মধ্যে হাসির মতো কী ছিল। দিব্যর মনে হলো এই মেয়েটা অবনীর বোন হলেও স্বভাবে দুজনের দুই মেরুর বাসিন্দা। সে আর তর্কে জড়াতে চাইল না। দিয়ের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। ও হ্যাঁ, তোমার লাগেজ নিয়ে আজই এই ঘরে চলে এসো। কাল মা চেয়েছিলেন আমরা আলাদা ঘরে থাকি, কিন্তু দিয়াকে ছাড়া আমার থাকার অভ্যাস নেই বলেই আমি রাতে চলে এসেছিলাম। তাছাড়া তুমি সারা রাত দরজা খোলা রেখে ঘুমিয়েছিলে কেন? নবনীর কাছে এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। লোকটা কতক্ষণই ধুরন্ধর আর হিসেবি, সবার সামনে সবটা কিভাবে সামনে নিল। আবার সকালে সবার ওঠার আগে ঘরে ফিরে গেছে যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। আড়ালে সবটুকু দায়িত্ব বজায় রেখেও লোকটা বাইরের জগতের কাছে নিখুঁত অভিনয়ের চাদর বিছিয়ে রেখেছে। নবনী শুকনো গলায় বলল, আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। আমি নিয়ে আসবো সব। দিব্য আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। টান পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। নবনীও এক রাশ গুমোট অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। পথমধ্যে নবনী দেখল দুটো ছোট ছেলে তুমুলভাবে ঝগড়া করছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট দিয়া আপ্রাণ চেষ্টা করছে ঝগড়া থামাতে। দৃশ্যটা দেখে নবনী দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দুই পক্ষকে আলাদা করে দিল। জিজ্ঞেস করলো, কি করছো তোমরা? এভাবে ঝগড়া করছো কেন? নবনী খেয়াল করলো বাচ্চা দুটো হুবহু একরকম দেখতে, নিশ্চয়ই যমজ। তাদের বয়স দিয়ার কাছাকাছিই হবে। তবে এই বাড়িতে দিয়া ছাড়া আরও বাচ্চা আছে সেটা নবনীর জানা ছিল না। ঠিক তখনই ওদিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো মৌনিতা। তাদের কাছে এসে দাঁড়িয়ে গম্ভীর মুখে প্রশ্ন করলো, তোমরা দুজন কি আবার ঝগড়া করা শুরু করেছো? আজকে ঝগড়াটা কি নিয়ে শুনি? ইভান কান্না ভেজা গলায় অভিযোগের সুরে বলল, দেখো না মা, আমি সব দোষ এই ইহানের। ও আমাকে আগে মেরেছে। তোমার বিশ্বাস না হলে দিয়াকে জিজ্ঞেস করে দেখো। পাশে দাঁড়িয়ে থাকা দিয়ার সাথে সাথেই সাই দিয়ে বলল, হ্যাঁ ছোট চাচি, ইভান একদম ঠিক বলছে। ইহান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। দিয়া যে ইভানের পক্ষ নেবে সেটা তার কাছে নতুন কিছু নয়। এই বাড়িতে দিয়া আর ইভান সব সময় এক দলে থাকে। যদিও ইহান জানে সেই আগে হাত তুলেছে, তবুও নিজের দোষ ঢাকতে সে নিরীহ মুখ করে বলল, দিয়া মিথ্যে বলছে মাম্মি। তুমি তো জানো ওরা দুজন ফ্রেন্ড, তাই মিলেমিশে আমাকে ফাঁসাতে চাইছে। মৌনিতা এবার ধমকে উঠল, একদম মিথ্যে বলবে না ইহান। তোমাকে কতবার বারণ করেছি বড় ভাইয়ের গায়ে হাত তুলবে না, তবুও তুমি ওকে মেরেছো। ইহান তড়াক করে উত্তর দিল, মাত্র 5 মিনিটের বড়, এটা আবার বড় হওয়া নাকি? আমি ওসব মানি না। ছেলের যুক্তির কাছে মৌনিতা হার মেনে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। মৌনিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ইহান উল্কার বেগে ওখান থেকে পালিয়ে গেল। মৌনিতা চেঁচিয়ে বলল, একবার ধরতে পারি তারপর মজা বোঝাবো, বদমাইশ কোথাকার। বাচ্চাদের এই খুনসুটি দেখে নবনীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মৌনিতা অসহায় মুখে বলল, তুমি হাসছো নবনী? এই ছেলেটা যে কী পরিমাণ দুষ্টু হয়েছে বলে বোঝাতে পারবো না। এদের দুজনকে সামলাতে গিয়ে আমার পাগল হওয়া উপক্রম। নবনী বলল, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, কিন্তু আমি ওদের আগে দেখিনি কেন? মৌনিতা মৃদু হেসে উত্তর দিল, আসলে তুমি তো কাল অনেক রাতে এলে, ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আর আজ সকালে তুমি ওঠার আগে ওরা স্কুলে চলে গিয়েছিল। ওরা যমজ, ইহান আর ইভান। দিয়ার থেকে 1 বছরের বড়। ভালো কথা নবনী, চলো নিচে চলো, সবার খাওয়ার সময় হয়ে গেছে। নবনী মাথা নেড়ে সায় দিল, আমি নিচেই যাচ্ছিলাম, চলুন। মৌনিতা একটু ইতস্তত করে হেসে বলল, তুমি আমাকে তুমি করেই বলো, মৌনিতা ডাকলেই হবে। নবনী সহজভাবে মাথা নেড়ে বলল, আচ্ছা চলো মৌনিতা।
দুপুরে রোদ জানালার কাচ ছুঁয়ে ডাইনিং টেবিলের ওপর পড়ছে। আজ এই টেবিলের দৃশ্যটা অন্য দিনের চেয়ে আলাদা। সচরাচর দুপুরের বাড়ির পুরুষেরা কেউ থাকে না, কিন্তু আজ অলেখা বেগমের কড়া নির্দেশ ছিল, নতুন বউয়ের হাতের প্রথম রান্না খেতে যেন সবাই উপস্থিত থাকে। নবনী নিজের হাতের ভুনা খিচুড়ি, মুচমুচে বেগুন ভাজি আর ডিম ভাজি করেছে। সেই সাথে অলেখার মৌনিতা রান্না করার হাঁসের মাংসের ভুনা। দিব্য এসে চেয়ারে বসতেই অলেখা বললেন, নবনী, যাও মা, তোমার হাতের রান্না নিজে হাতেই সবাইকে পরিবেশন করো। নবনী ধীর পায়ে এগিয়ে গেল। আড়ষ্ট হাতে এক এক করে সবার পাতে খাবার তুলে দিল সে। দিব্য আজ দিয়াকে নিজের পাশে চেয়ারে বসিয়ে নিয়েছে। সাধারণত দুপুরে অলেখায় দিয়াকে খাইয়ে দেন, কিন্তু আজ বাড়িতে থাকায় দিব্য নিজেই মেয়ের দায়িত্ব নিল। কলরব বেশ উসখুস করছে তখন থেকে। তার ভেতরে যেন কোনো অস্থির আগ্নেয়গিরি ফুটছে। কয়েকবার গলা পরিষ্কার করে সে কথা বলতে পারল না। অবশেষে এক বুক সাহস সঞ্চয় করে সে হঠাৎ বলেই ফেলল, খাবার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। কথাটা শোনা মাত্র দিব্য সহ বাড়ির সবাই কলরবের দিকে তাকালো। কলরবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। সবেমাত্র এইচএসসি শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রাখা এক তরুণের পক্ষে নিজের বিয়ের প্রস্তাব নিজেই তোলা মোটেও সহজ কাজ নয়। তবে ভালোবাসার মানুষের প্রতি টানটা তার সাহসের চেয়েও বড়। অনেক কথা সে আয়নার সামনে দাঁড়িয়ে মুখস্থ করেছিল, কিন্তু সামনে বাবা, চাচা আর ভাইকে দেখে সব যেন গোলমাল হয়ে গেল। তার চুপ করে থাকা দেখে কাব্য তাড়া দিয়ে উঠল, কিরে, প্যাঁচ না মেরে চটপট বল তো, তোর জন্য সবাই খাওয়া থামিয়ে বসে আছে। সামনে আমার প্রিয় খাবার রাখা, বেশি অপেক্ষা কিন্তু করতে পারবো না। পুরো টেবিল জুড়ে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। অলেখা বেগম উৎসুক চোখে তাকিয়েছিলেন ছোট ছেলের দিকে। কলরব অনেকটা কসরত করে প্রায় রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করলো, আমি বিয়ে করতে চাই। কথাটা বলেই সে লজ্জায় আর আড়ষ্টতায় মাথা নিচু করে ফেলল। খাবার টেবিলের প্রতিটা মানুষ তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। কলরব যদি বলতো সে কাউকে খুন করে এসেছে, তবে হয়তো সবাই সেটা অনায়াসে বিশ্বাস করে নিত, কিন্তু তার মুখে বিয়ের কথা যেন এক অসম্ভব বিষয়। যে ছেলেটা কোনোদিন নিজের রুমটায় গুছিয়ে রাখেনি, সে আজ সংসার পাততে চায়। কলরবের কথা শুনে খাওয়ার টেবিলে যেন নিস্তব্ধতা নেমে এলো। তাকে আক্ষরিক অর্থেই বজ্রপাত বলা চলে। উপস্থিত সবাই যে খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছিল তা নয়, কারণ কলরব এই বাড়ির সবচেয়ে ছন্নছাড়া ছেলে। সারাদিন বন্ধুদের আড্ডা, মারামারি আর মাঝে মধ্যে বাড়িতে বিচার নিয়ে আসা, এই ছিল তার দৈনন্দিন রুটিন। তার মতো একজন দায়িত্বজ্ঞানহীন ছেলের মুখে এমন সিরিয়াস কথা কেউ কল্পনাও করেনি। কেউ কেউ হয়তো ভেবেছিল সে আবার কোনো নতুন ঝামেলা পাকিয়ে এসেছে, কিন্তু তার গম্ভীর মুখভাব দেখে এবার সবাই একটু নড়চড়ে বসল। নীরবতা ভাঙল কাব্যের বিস্ময় মাখা কণ্ঠে। কি বললি তুই? ভাই, তুই আসলেই কি করতে চাস? কলরব নিচু স্বরে একটু ঝাঁঝালো গলায় বলল, বললাম তো বিয়ে করব। তুই কি বধির হয়ে গেলি? কাব্য হতভম্ব হয়ে মাথা নাড়ল। এই পরিস্থিতিতে কি বলা উচিত তা তার জানা নেই। টেবিলের একপাশে বসেছিলেন আরশাদ তালুকদার। কয়েকদিন আগে এক গাড়ি দুর্ঘটনায় তিনি মাথায় ও পায়ে গুরুতর চোট পেয়েছেন, তাই সাধারণত তিনি নিজের ঘরে বিশ্রাম নেন। আজ নবনীর প্রথম রান্না বলে অলেখা বেগম তাকে জোর করে ডাইনিংয়ে নিয়ে এসেছিলেন। তিনি তার স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে ছেলের দিকে এক রাশ বিদ্রূপ ছুড়ে দিলেন, তা হঠাৎ দুনিয়ার সব কাজ ছেড়ে বিয়ে করার শখ জাগলো কেন? কারণটা আসলে কলরবের জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সে তার সহপাঠী ইরাকে ভালোবাসে, কিন্তু ইরার বাবা মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আর পড়াশোনা করাতে চান না। তারা এখন ইরার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছেন। কলরব ইরাকে হারাতে চায় না, তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তাকে এই প্রস্তাবটা আজ তুলতেই হতো। সে অপরাধীর মতো মুখ করে আবারও বলল, পাপা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ওর নাম ইরা। আমরা একই ক্লাসে পড়ি। ওর বাবা মা
অন্য কোথাও ঠিক করে ফেলেছি। ইরাকে পাওয়ার জন্য বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আরশাদ তালুকদারের কণ্ঠে তখন বিদ্রূপের ধার আরও বাড়ল। তিনি একইভাবে প্রশ্ন করলেন, তা এখন তুমি কি চাও? আমাদের ঠিক কী করতে হবে শুনি? কলরবের মনে হলো এই মুহূর্তে চেয়ে মাটির নিচে মিশে যাওয়া ঢের ভালো। তবুও কাপা গলায় সে উত্তর দিল, আমি চাই তোমরা ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি ওকেই বিয়ে করতে চাই। আমি ওকে ভীষণ ভালোবাসি। এতক্ষণ শান্ত থাকা আরশাদ তালুকদার যেন হঠাৎ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠলেন। প্রচণ্ড এক ধমক দিলে তিনি বললেন, অসভ্য ছেলে, লজ্জা করছে না তোর? বাপ চাচার সামনে নিজে মুখে নির্লজ্জের মতো প্রেম ভালোবাসা, আবার বিয়ের কথা বলছিস? বিয়ে করবি তুই? আফতাব তালুকদার ভাইকে শান্ত করার চেষ্টা করে বললেন, ভাইয়া তুমি অসুস্থ, শরীরটা খারাপ করবে, শান্ত হ। আরশাদ তালুকদার তখন রাগে কাঁপছেন। তিনি চেঁচিয়ে বললেন, না, তুই ওকে জিজ্ঞেস কর বিয়ে করবে ও? কত টাকা রোজগার করে? কি যোগ্যতা আছে ওর? নিজে এখনও বাপ ভাইয়ের ঘাড়ে বসে সারাদিন বান্দ্রাবি করে বেড়ায়, সে নাকি আবার বিয়ে করবে? বড় বড় কথা বলছে, ন্যূনতম লজ্জা শরমও কি নেই? কলরব ঝাঁঝালো গলায় বলল, আমাদের বাড়িতে কি ভাতের এত অভাব পড়েছে যে আর একজন মানুষ এলে টানাটানি শুরু হবে? আমি কথা দিচ্ছি, বিয়ের পর আমিও কোম্পানিতে জয়েন করব। বড় ভাইদের সাথে থেকে কাজ শেখার চেষ্টা করব। আমি মন দিয়ে কাজ করব। আবার মুখে মুখে তর্ক করছিস? এতক্ষণ নিঃশব্দে পরিস্থিতি পর্যবেক্ষণ করা দিব্য এবার মুখ খুলল, গম্ভীর গলায় বলল, শান্ত হও আব্বু, আমরা এই বিষয়ে পরে সময় নিয়ে কথা বলবো। তুমি অসুস্থ, তুমি বরং খেয়ে নাও। আর কলরব, তুইও আর একটা কথা বলিস না, চুপচাপ নিজের খাওয়া শেষ কর। আরশাদ তালুকদার রাগে ফুঁসছিলেন ঠিকই, কিন্তু বড় ছেলের কথায় তিনি সহজে অমান্য করেন না। তাছাড়া খাওয়ার টেবিলে বিশেষ করে নতুন বউয়ের সামনে এমন বিশ্রী পরিস্থিতি তৈরি হওয়াটা তার নিজেরও ভালো লাগছিল না। তিনি গুমোট মুখে চুপ করে গেলেন। অলেখা বেগম এতক্ষণ আষ্টে পৃষ্ঠে এক রাশ ভয় নিয়ে বসেছিলেন। এবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসলে কলরব বিষয়টা আগেই তাকে জানিয়েছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন আরশাদ সুস্থ হলে সুযোগ বুঝে নিজে কথাটা পারবেন। ছেলেটা যে আজই এভাবে সবার সামনে বোমা ফাটিয়ে দেবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। আরশাদ অসুস্থ না থাকলে আজ হয়তো কলরবের হাড়গোড় আস্ত থাকতো না। পরিবেশটা সামাল দিতে অলেখা বেগম সবার উদ্দেশ্যে বললেন, দিব্য ঠিক বলেছে, এই বিষয়ে এখন আর কোনো কথা নয়, সবাই খাওয়া শুরু করো। কলরব কেবল ওঠার উপক্রম করছিল, গলায় দলা পাকানো অভিমান নিয়ে। এই মুহূর্তে তার খাওয়ার রুচি একদমই নেই। নবনী বিষয়টা লক্ষ্য করল। সে চট করে কলরবের পাতে এক টুকরো মাংস তুলে দিল। কলরব বিস্ময়ে চোখ তুলে তাকালো। নবনী তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসি দিয়ে বলল, ভাইয়া খেয়ে অন্তত বলো তো কেমন হয়েছে। মাংস অবশ্য আমি রান্না করিনি। নবনী যেভাবে সহজভাবে কথাটা বলল তাতে কলরব আর না খেয়ে উঠতে পারল না। সে চুপচাপ মাথা নিচু করে আবার খাওয়া শুরু করলো। মৌনিতা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, নবনী আজ চমৎকার খিচুড়ি রান্না করেছে, খিচুড়িটা খেয়ে অন্তত বলো কেমন হয়েছে। নবনী খিচুড়ি রান্না করেছে, এই কটি শব্দ দিব্যের কানে পৌঁছানো মাত্রই তার শরীরের ভেতর এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। মুহূর্তে তার স্মৃতি ফিরে গেল কয়েক বছর আগে এক দুপুরের। অবনীকে যখন এই বাড়িতে প্রথমবার রান্না করতে বলা হয়েছিল, সেও ঠিক এই ভুনা খিচুড়ি রান্না করেছিল। সাথে ছিল হাঁসের মাংস। দিব্য টেবিলের ওপর রাখা খাবারগুলোর দিকে অপলক তাকিয়ে রইল। আজ সব কিছু এক অদ্ভুত পুনরাবৃত্তি হচ্ছে। অলেখা বেগমও মিলটা খেয়াল করেছিলেন, তাই তিনি অবনীর স্মৃতিকে সম্মান জানাতে আজ নিজে থেকে হাঁসের মাংসটা রান্না করেছিলেন। দিব্যের চোখ দুটো হঠাৎ জ্বালা করে উঠল। অবনীর সাথে কাটানো সেই প্রথম দিনগুলোর স্মৃতি তার মস্তিষ্কে যেন ঝোড়ো হাওয়া বয়ে দিল। স্মৃতিরা এখন আর সুখ দেয় না, বরং বিষাক্ত কাটা হয়ে বিঁধতে থাকে বুকের পাঁজরে। নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করলো সে। যান্ত্রিকভাবে দিয়াকে খাইয়ে দিল, কিন্তু নিজের থালাটা আগের মতোই পড়ে রইল। দিয়ার খাওয়া শেষ হওয়া মাত্রই দিব্য নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিজের খাবারের হাতটুকুও ছোঁয়ায়নি। অলেখা বেগম ছেলের এই অস্বাভাবিকতা লক্ষ্য করে উৎকণ্ঠিত স্বরে বললেন, কিরে দিব্য, তুই তো কিছুই খেলি না, থালায় হাতই লাগালি না, উঠে পড়লি যে। নবনী সচকিত হয়ে দিব্যের দিকে তাকালো।
দিব্যের মুখবায়ব এখন পাথরের মতো কঠোর, দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ। সে শীতল কণ্ঠে জবাব দিল, আমার এখন খিদে নেই আম্মু, আমাকে এখনই অফিস ফিরতে হবে, 3টের সময় জরুরি মিটিং আছে। তুমি আসতে বলেছিলে বলে এসেছিলাম, আমি আসি। কথাটা শেষ করেই দিব্য এক মুহূর্ত অপেক্ষা না করে লম্বা পা সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। দিব্যের প্রস্থানে অলেখা বেগম যেন পাথর হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন স্মৃতিরা দিব্যকে আনন্দ দেবে, কিন্তু হিতে যে বিপরীত হবে তা তিনি ভাবেননি। নবনীর মনে হলো সে কিছু ভুল করেছে, কিন্তু আসলে সেটা কি তা বুঝেই অপরাধবোধে কুঁকড়ে যেতে লাগলো সে। সেটা দেখে তিনি নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক একটু হাসলেন, বললেন, এসো নবনী, আমরা খেতে বসি। আরশাদ তালুকদার গম্ভীর ডেকে বললেন, নবনী এদিকে এসো একটু তোমা। অলেখা চোখের ইশারায় তাকে যেতে বললেন। নবনী আরশাদ তালুকদারের কাছে গিয়ে দাঁড়ালো। তিনি পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট মখমলের বক্স বার করে নবনীর হাতে দিলেন। শান্ত স্বরে বললেন, এটা তোমার উপহার। উপহারটি দিয়ে তিনি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। নবনী অবাক হওয়া ঘোর কাটানোর জন্য আফতাব তালুকদার হাসিমুখে বললেন, এটা আমাদের বাড়ির নিয়ম। নতুন বউয়ের হাতে প্রথম রান্না খাওয়ার পর গুরুজনেরা তাকে দোয়া আর উপহার দেন। কই, এবার আমার কাছে এসো তো। নবনী বিনীতভাবে এগিয়ে যেতেই তিনিও একটা সুদৃশ্য বক্স তার হাতে তুলে দিলেন। নবনী মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল। আফতাব তালুকদার নবনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে প্রস্থান করলেন। কথা উৎসাহ সামলাতে না পেরে বলে উঠল, ভাবি, বক্সগুলো খোলো না, দেখি কি গিফট পেলে। আর আম্মু, ছোট মা, তোমরা কিছু দেবে না? মাজহা বেগম হেসে বললেন, দেব না মানে? অবশ্যই দেব। তিনি নবনীর হাত থেকে বক্সগুলো নিয়ে খুললেন। দেখা গেল আরশাদ তালুকদার দিয়েছেন একটা চমৎকার সোনার চেন এবং আফতাব তালুকদার দিয়েছেন একজোড়া কারুকার্য করা সোনার দুল। মাজহা বেগম নিজেও একটা আংটি নবনীকে পরিয়ে দিলেন, আর অলেখা বেগম নবনীর হাতে দিলেন সোনার 2টি রুলি। কাব্য খাওয়া শেষ করে উঠে টেবিলের ওপর একটা ছোট বক্স রাখল। সে বেশ মার্জিত স্বরে বলল, সম্পর্কে আমি তোমার ছোট হলেও বড় ভাইয়ের সম্মানে আমি আর মৌনিতা মিলে এই ছোট্ট উপহারটুকু তোমার জন্য এনেছি, গ্রহণ করলে খুশি হব। আসলে বিয়েটা তো হঠাৎ করেই হলো, নয়তো আরও বড় আয়োজনের ইচ্ছে ছিল। নবনী খুলে দেখল ভেতরে একটা ঝকঝকে আংটি। ঠিক তখনই কলরব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে কুণ্ঠিত কণ্ঠে বলল, সরি ভাবি, আমি কিছু দিতে পারলাম না। আসলে আমি তো বেকার, আমার গিফট আপাতত বাকি রইল। নিজের টাকায় যেদিন রোজগার করব সেদিন দেব। তবে গিফট দিইনি বলে ভাইয়ের ওপর ভালোবাসা কিন্তু কমিয়ে দিও না। মাংসটা কিন্তু সবসময় এইভাবে নিজের দায়িত্বে পাতে তুলে দেবে। আর তোমার খিচুড়ি রান্না এক কথাই দারুণ হয়েছে। নবনী স্নিগ্ধ হেসে মাথা নাড়ালো। কাব্য এই সুযোগে একটু টিপ্পনি কাটল, হ্যাঁ রে ভাই, তো আমার বড় হয়ে গেছে, বিয়ে করবে বলে কথা, এখন তো কামাই তাকে করতেই হবে। তলে তলে তুই এত দূর চলে গেছিস ভাই, তোর সাহস দেখে আমি রীতিমতো হতভম্ব। কলরব বিরক্ত হয়ে বলল, চুপ করো তুমি। কাব্যের অট্টহাসিতে ড্রয়িং রুমের গুমোট ভাব কেটে গেল। কথা আর মৌনতা হাসিতে যোগ দিল। সবার হাসাহাসি দেখে কলরব দারুণ লজ্জা পেল, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। নবনী অবাক হয়ে দৃশ্যটা দেখছিল। এই তালুকদার পরিবার একেবারেই আলাদা। এই মানুষগুলোর আন্তরিকতা আর স্নেহ নবনীকে এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল যে সেই বাড়িতে কোনো এক শূন্যস্থান পূরণ করতে এসেছে। তার মনে হলো মানুষগুলো সত্যিই অসাধারণ। সূর্য পশ্চিম আকাশে ঢলেছে, পালিয়েছে রোদ্দুর। চারিদিকে গোধূলির ধূসর আভা, পাখিদের ডানা ঝাপটানোর শব্দ জানান দিচ্ছে তাদের নিড়ে ফেরা তাড়া। নবনী বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ দিয়া হন্তদন্ত হয়ে দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। বড় বড় চোখে নবনীর দিকে তাকিয়ে এসে বেশ ভাবুক গলায় প্রশ্ন করল, কার সাথে কথা বলছো তুমি? নবনী ফোনের ওপাশ থেকে মনোযোগ সরিয়ে মৃদু হাসল। দিয়ার মাথায় হাত রেখে বলল, তোমার নানুমণি, কথা বলবো ওনার সাথে? দিয়া ছোট্ট করে দুপাশে মাথা নাড়ল। সে কথা বলবে না, তবে ওকে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নবনী ফোনটা রেখে দিল। দিয়ার উচ্চতা সমান হতে সে মেঝেতে হাঁটু গেড়ে বসল। তারপর জিজ্ঞেস করল,
তুমি কিছু বলবে মাম্মা? তোমার কি কিছু চাই? দিয়া এবার ওপর নিচে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ইহান আর ইভান এখন লুকোচুরি খেলবো, তুমি আমাদের সাথে খেলবে, চলো না মাম্মা, খুব মজা হবে। নবনী হাসল। এই ছোট্ট শিশুটি সহচর্য তার একাকিত্বকে যেন নিমেষেই ভুলিয়ে দেয়। সে বলল, ঠিক আছে, আমি যাব। আচ্ছা মাম্মা, তোমার পাপা কি ফিরে এসেছে? দিয়া আবারও মাথা নেড়ে জানালো যে তার বাবা আসেনি। নবনী আনমনা হয়ে গেল। দুপুরে সেই দৃশ্যটা এখনও তার চোখের সামনে ভাসছে। দিব্য না খেয়ে টেবিল ছেড়ে উঠে যাওয়ার পেছনে ঠিক কী কারণ হতে পারে, নবনী এখনও তার উত্তর খুঁজে পাচ্ছে না। তবে সে আর নিজের মনকে ভারাক্রান্ত হতে দিল না। দিয়ার হাত ধরে খেলার উদ্দেশ্যে এগিয়ে গেল। সন্ধ্যার আবছা অন্ধকার ঘন হতেই দিব্য বাড়ি ফিরল। অলেখা কেন দেরি হলো জানতে চাইলে সে সংক্ষিপ্ত উত্তরে জানালো জরুরি মিটিং ছিল। তবে বাড়ির থমথমে পরিবেশটা তার নজর এড়ালো না। কলরব আজ অন্য দিনের মতো আড্ডা না দিয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছে। তার চোখমুখে অস্থিরতা। আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত তার চাই। বসার ঘরে সবাই নাস্তা নিয়ে বসেছে। কলরব বারবার চোখের ইশারায় মাকে তাগাদা দিচ্ছে আরশাদ তালুকদারের কাছে প্রস্তাবটা পারতে। আরশাদ তালুকদার সবার মাঝখানে বসে আছেন ঠিকই, কিন্তু তার মুখে গাম্ভীর্য ভেদ করে কথা বলার সাহস কারোর হচ্ছে না। শেষমেশ বাড়ির সবাই মিলে আফতাব তালুকদারকে ইশারা করলো। বড় ভাইয়ের সামনে আফতাব তালুকদার সবসময় একটু কুঁকড়ে থাকেন, তবুও সবার পীড়াপিড়িতে গলাটা একবার ঝেড়ে নিয়ে অত্যন্ত সাবধানে বললেন, বলছিলাম কি ভাইয়া, কলরবের ব্যাপারটা আমি একটু তলিয়ে দেখলাম। আমরা শুধু শুধু বিষয়টাকে জটিল করে তুলছি। মনে আছে সেদিন তুমিই তো বলেছিলে সেটা বড্ড বকে যাচ্ছে, এখন বিয়ে শাদি করিয়ে দিলে যদি একটু লাইনে আসে। আফতাব সাহেবের এমন কথায় কলরব সহ বাকি সবাই বিস্ফোরক চোখে আরশাদ তালুকদারের দিকে তাকালো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাতেই আফতাব তালুকদার এক অস্বস্তি হাসি দিলেন। নিজের অজান্তেই বড় ভাইয়ের গোপন ইচ্ছার কথা ফাঁস করে দিয়ে মনে মনে বেশ ঘাবড়ে গেছেন তিনি। আরশাদ তালুকদার গম্ভীর গলায় বললেন, আমি ওর বিয়ের কথা বলছিলাম ঠিকই, কিন্তু ও যাকে পছন্দ করে তাকে নয়। তোমরা কি ভেবেছ ওই মেয়ের সম্পর্কে আমি খোঁজ খবর নিইনি? সত্যি বলতে মেয়েটাকে আমার একদমই পছন্দ হয়নি। অলেখা আর চুপ করে থাকতে পারল না। স্বামীর কথার পিঠে কিছুটা ঝাঁঝালো গলায় বললেন, তোমার পছন্দ দিয়ে কি হবে? বিয়েটা কি তুমি করবে? দেখো, আমাদের কারোর কোনো আপত্তি নেই, তো আমরা মেয়েটাকে দেখেছি, এখন তুমি অযথা জেদ না করে রাজি হয়ে যাও। তার চেয়ে এক কাজ করো, তোমার ছেলেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলো। আমার পক্ষে অন্তত এই বিয়েতে সায় দেওয়া সম্ভব না। অলেখা মোটেও অবাক হলেন না। এমন কথা তিনি বহুবার শুনেছেন। তিনি শান্ত দৃঢ় গলায় বললেন, ও যদি বাড়ি ছাড়ে তবে ওর সাথে আমিও যাব। তাতে তোমার যদি ভালো লাগে তো বলো, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখে কাব্য বলল, আহ মা, বড় মা, শান্ত হও। চাচু প্লিজ রাজি হয়ে যাও না। ও তো কথা দিচ্ছে ও তোমার সব কথা শুনবে, ব্যবসায় মন দেবে। আরশাদ তালুকদার কিছুক্ষণ পাথর হয়ে বসে রইলেন। ঘরের প্রতিটা মানুষ তখন তার উত্তরের প্রতীক্ষায়। অবশেষে তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্লিপ্ত স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, বিয়ের অনুমতি দিচ্ছি, তবে মনে রাখো এই বিয়েতে আমার উপস্থিতি আশা করো না। বাকি যা করা তোমরা করোগে। এই উজবুকটাকে যদি মাথায় তোলার শখ থাকে তবে তোলো। মুহূর্তের মধ্যে পুরো ঘরে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। মুহূর্তে সেই স্তব্ধতা ভেঙে সবাই হয়ে হয়ে করে উঠল। কাব্য উচ্ছ্বসিত হয়ে কলরবের পিঠে এক জোরালো চাপড় দিয়ে অভিনন্দন জানালো। সবার চোখ মুখে এখন বিজয়ের হাসি। সেই খুশির আমেজেই রাতের খাবার পর্ব সারল সবাই। কাল নবনীর বাপের বাড়ি থেকে সবাই আসবে। রাতের নিস্তব্ধতা পুরো বাড়িতে জাঁকিয়ে বসেছে। নবনী ধীর পায়ে ঘরে ফিরল, কিন্তু ঘরের চৌকাঠ পেরোতে এক গুমোট গম্ভীর্য তাকে জাপটে ধরল। দিব্য খাওয়ার পরপর দিয়াকে নিয়ে ঘরে চলে এসেছিল। নবনী দেখল বিছানার এক কোণে দিয়া অঘরে ঘুমাচ্ছে, আর সোফায় বসে ল্যাপটপে নীল আলোয় নিমগ্ন হয়ে আছে দিব্য। পরনে তার কালো ট্রাউজার আর টি শার্ট।
চোখের চশমা। নবনীর পায়ের শব্দে দিব্য একবার মুখ তুলে তাকালো। নবনী কি বলবে ভেবে পেল না। এক অদ্ভুত আড়ষ্টতা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তবে তাকে মৌনতা ভাঙতে হলো না। দিব্য নিজেই ল্যাপটপটা পাশে সরিয়ে টেবিল থেকে একটা ছোট মখমলের বক্স তুলে নিল। তারপর ঠিক নবনীর সামনে এসে দাঁড়ালো। নিচু স্বরে সে বলল, হাতটা বাড়াও। নবনী বিস্ময়ে পাথর হয়ে রইল। তার চোখের পলক পড়ছে না। দিব্য ভাবলেশহীন মুখবয়ব দেখে কিছু বোঝার উপায় নেই। অবচেতন মনে সে নিজের একটা হাত বাড়িয়ে দিল। দিব্য বক্স থেকে একটা হীরের আংটি বের করে নবনীর অনামিকায় পরিয়ে দিল। নবনী যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই স্পর্শ, এই উপহার সবই তার কাছে অবিশ্বাস্য মনে হলো। দিব্য তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দুপুরে টেবিলে সবাই তোমাকে কিছু না কিছু দিচ্ছিল, তখন খেয়াল ছিল না আমার, তাই এই উপহারটুকু দিতে দেরি হলো। নবনীর কাছে এই মানুষটা প্রতি মুহূর্তে এক নতুন রহস্য। সেই রহস্যের জাল যেন ক্রমেই বিস্তার লাভ করছে। সে কোণে মধ্যে বিড়বিড় করে বলল, ইটস ওকে। দিব্যের দৃষ্টি এবার আরও গভীর হলো। সে বলতে শুরু করলো, দেখো নবনী, আমি তোমাকে অস্বীকার করছি না, আর সারা জীবন কেবল নামী স্ত্রী বানিয়ে রাখার ইচ্ছেও আমার নেই। তোমার নিজের একটা স্বতন্ত্র জীবন আছে, কিন্তু একটা নির্মম সত্য আমরা দুজনেই জানি, তুমি এই বিয়েটা করতে চাওনি, আর আমাকে তুমি কোনোদিনই পছন্দ করো না। এমতাবস্থায় আমি যদি তোমার ওপর স্বামীর অধিকার ফলাতে আসি, সেটা কি খুব সুরুচিসম্মত হবে? তোমার ভালো লাগবে? নবনী চোখের পাতা ভিজে উঠল মুহূর্তে। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। দিব্যের প্রতিটা শব্দ তীরের মতো তার বুক চিরে যাচ্ছিল। কথাগুলো মোটেও ভুল নয়। দিব্য পুনরায় বলল, আমি তোমার আপুকে ভালোবেসেছিলাম, আর সে তোমাকে অনেক বেশি ভালোবাসত বলে তোমার প্রতি আমার এক ধরনের স্নেহ কাজ করে। আমি তোমার জীবনটা নষ্ট হোক তা চাই না। এবার আমায় একটা কথা খুব ভেবেচিন্তে বলো তো নবনী, তুমি আসলে কেনই বিয়েটা করলে? দিয়ার দোহাই দিও না, কারণ ওটা কোনো জোরালো অজুহাত হতে পারে না। তুমি কি সত্যিই বাকি জীবনটা মিসেস দিব্য তালুকদার হয়ে কাটাতে পারবে? যদি তোমার উত্তর হাঁ হয়, তবে আমি আমার দিক থেকে সম্পর্কের মর্যাদা রাখার সবটুকু চেষ্টা করব। তবে মনে রেখো, এই সিদ্ধান্তের মাঝে যেন দিয়া না থাকে। দিয়া তখনই পূর্ণভাবে তোমার হবে যখন আমি আর তুমি একে অপরের হতে পারবো। নবনীর মনে হলো চারপাশের দেওয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। দিব্য তাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে দিয়ার প্রতি ভালোবাসা আর নিজের ভবিষ্যৎ। নবনী বুকের ভেতরটা এক নিদারুণ হাহাকারে ভেসে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে সে ভালোবাসে না, এটাই চরম সত্য। তার হৃদয়ের গহীনে এখনও অন্য একজনের অস্তিত্ব অমলিন হয়ে আছে। অসমের দেহা আঘাত আর জেদ বশবর্তী হয়ে সেই অসম বিয়ে পিড়িতে বসেছিল। তখন একবারও ভাবেনি তার অনাগত ভবিষ্যৎ কতটা কণ্টকাকীর্ণ হতে পারে। কিন্তু দিব্যের স্পষ্টবাদিতা আজ তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সত্যি তো, তার পুরো জীবনটাই তো সামনে পড়ে আছে, কিন্তু যার জন্য সে জীবন সাজাতে চেয়েছিল তাকে যখন পাওয়া হবে না, তখন অন্য কোনো স্বপ্নে বিভোর হয়ে লাভ কি? নবনী দৃষ্টি স্থির করে ধরা গলায় বলল, আমার এই সম্পর্কে থাকতে কোনো সমস্যা নেই। দিব্য বোধহয় এত দ্রুত এমন সরাসরি উত্তর আশা করেনি। সে খানিকটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ভেবে বলছো তো? নবনী ধীরস্থিরভাবে মাথা নাড়ালো। তারপর অনেকটা সময় নিয়ে যোগ করলো, হ্যাঁ, তবে একটা সত্যি যে আমার কিছু সময় চাই। সব কিছু মেনে নেওয়া আমার জন্য খুব একটা সহজ নয়। দিব্য বলল, সময় আমারও প্রয়োজন নবনী, শুধু তোমার নয়, শর্ত আমার দিক থেকেও আছে। সত্যি বলতে আমিও নিজে মানসিকভাবে এই সম্পর্কের জন্য প্রস্তুত নই। হাসপাতালে আব্বুর সেই ভয়াবহ দুর্ঘটনার পর যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন ওনাকে কথা দিয়েছিলাম যে আমি বিয়ে করব। তাই বাড়ির সবাই যখন তোমার কথা তুলল, আমার মনে হয়েছিল দিয়ার জন্য বাইরের কোনো অচেনা মানুষের চেয়ে তুমি অন্তত অনেক ভালো হবে। আমি চেষ্টা করব তোমার প্রতি আমার অনুভূতিগুলোকে গড়ে তুলতে, আর সেই সময়টুকু
তোমাকে দিতে হবে। কিন্তু যদি দীর্ঘ সময় পার হওয়ার পরও আমি ব্যর্থ হই, যদি তোমাকে মন থেকে মেনে নিতে না পারি, তবে কথা দিচ্ছি আমি নিজে তোমাকে এই গ্লানিময় সম্পর্ক থেকে মুক্তি দেব। তোমাকে কোনো জোর করে আটকে রাখবো না, আর তোমার ভবিষ্যৎ সুন্দর করার দায়িত্ব আমার থাকবে। নবনীর কথার পিঠে বলার জন্য আর কিছুই পেল না। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে কোনো গোলক ধাঁধায় আটকে গেছে, যার পরতে পরতে সে শুধু যন্ত্রণাই পাচ্ছে। দিব্য পুনরায় সোফায় গিয়ে বসলো, ল্যাপটপ তুলে নিজের কাজে মন দিল। নবনীকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? লাইট অফ করে শুয়ে পড়ো। ও হ্যাঁ নবনী। নবনী মুখ তুলে চেয়ে স্বাভাবিকভাবে বলল, আর কিছু বলবেন? দেখো, আমি তোমাকে আমার সব কিছু বলেছি। আমরা স্বামী স্ত্রী, একে অপরের ব্যাপারে সব কিছু জানার অধিকার দুজনেরই আছে। তোমার মনে যদি কখনো আমাকে নিয়ে কোনো কৌতূহল থাকে, নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। তেমনি আমিও আশা করব তুমিও আমার প্রতি সৎ থাকবে, কারণ বিশ্বাসঘাতকতা আমার পছন্দ নয়। নবনী মৃদুর মাথা নাড়ল শুধু, কান্নার তোপে কথা বলা মুশকিল। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাইটের সুইচ অফ করলো, অতঃপর বিছানার একপাশে শুয়ে পড়ল। চোখে জমে থাকা অশ্রুকণা গাল বেয়ে বালিশে পড়ল নবনীর। ওইভাবে কিছুক্ষণ কাটার পর নবনী অনুভব করল দিব্য বিছানার অপর পাশে শুয়েছে। ভোরের স্নিগ্ধ আলোয় জানলার পর্দা চুইয়ে ঘরে এসে পড়ছে। দিব্য তার প্রত্যাহিক নিয়ম মেনে জিম সেরে রুমে ফিরল। দরজার কাছে আসতেই তার পা দুটো থমকে গেল। এক অদ্ভুত প্রশান্তিময় দৃশ্য তার চোখে ধরা দিল। নবনী অঘরে ঘুমাচ্ছে, আর তার বুকের মাঝে দিয়া যেন পৃথিবীর সবটুকু নিশ্চিন্ততা নিয়ে লেপ্টে আছে। মাসুম এই শিশুটির মুখ আর নবনীর শান্ত অবয়ব দেখে দিব্যের বুকের গহীনে কোথাও একটা দীর্ঘশ্বাস জমা হলো। সে সন্তর্পণে ওদের মাথার কাছে গিয়ে ফোনের অ্যালার্ম বাজিয়ে দিল। তীক্ষ্ণ শব্দে নবনী আর দিয়া দুজনে একসাথে চোখ মুখ কুঁচকে কপালে ভাঁজ ফেলল। ওদের সেই বিরক্তি মাখা ঘুমের চেহারা দেখে দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নবনী চোখ পিটপিট করে তাকাতেই সামনে সুঠাম দেহে দিব্যকে দেখে ধড়মড় করে উঠে বসল। তার অবস্থান বুঝে আড়ষ্টতায় নিজেকে গুটিয়ে নিল। দিব্য তার আড়ষ্টতা দেখে খেয়াল করলো বটে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে দিয়ার গায়ে আলতো করে হাত রাখল। প্রিন্সেস, উঠে পড়ো তো মা, অনেক বেলা হয়েছে, স্কুল যেতে হবে তো। নবনীর চাদরটা ঠিক করে নিয়ে দ্বিধাভরা কণ্ঠে বলল, আজকে স্কুলটা থাক না, মানে আজ তো ওই বাড়ি থেকে সবাই আসবে, দিয়া থাকলে ভালো হতো। দিব্য হাতটা সরিয়ে নিল, কিছুক্ষণ স্থির চোখে নবনীর দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আর স্কুল যাওয়ার দরকার নেই। তুমি কি এখন ওয়াশরুমে যাবে? আমি শাওয়ার নেব, বেশ খানিকটা সময় লাগবে। নবনী দ্রুত বিছানা ছাড়ল। আমাকে শুধু 5টা মিনিট দিন, এমনিতে আমিও দেরি করে ফেলেছি। আপনি না ডাকলে তো দেরি পেতাম না যে সকাল হয়ে গেছে। কি বিশ্রী একটা ব্যাপার। নবনী ওয়াশরুম থেকে বের হতেই দিব্য ভেতরে ঢুকে পড়ল। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো না। দুজনে এক অদৃশ্য জড়তা এড়িয়ে চলে যাচ্ছে। নবনী আর ঘরে না থেকে দ্রুত ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। বাইরের হলঘরটা তখনও বেশ নিস্তব্ধ। বাড়ির বাকি সদস্যরা এখনও ওঠেনি বোধহয়, কেবল রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। সেখানে গিয়ে দেখল অলেখা ব্যস্ত হাতে কিছু করছেন, আর মিলু নিপুণ হাতে মেঝে ঝাড়ু দিচ্ছে। নবনী দরজার কাছে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, গুড মর্নিং আন্টি। অলেখা ফিরে তাকিয়ে স্নিগ্ধ হাসলেন, হাতের কাজ না থামিয়ে বললেন, গুড মর্নিং নবনী, বেশ সকালে উঠে পড়েছ দেখছি। তবে একটা কথা, ওই আন্টি ডাকটা কিন্তু আর চলবে না, এখন থেকে আম্মা বলে ডাকবে। নবনী আড়ষ্টতায় মাথা নোয়ালো, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি চা করছেন? আমি কি একটু সাহায্য করব? অন্য রান্নাবান্না অত ভালো না জানলেও চাটা কিন্তু আমি মন্দ বানাই না। চা তো এ বাড়িতে চলতেই থাকবে, এ এক বিরাট কাহিনী। এ বাড়িতে এক একজনের এক এক রকম পছন্দ, কারো লিকার চা, কারো দুধ চিনি ছাড়া। আমি এখন আপাতত তোমার শ্বশুর আর আমার জন্য বানাচ্ছি। তুমি বরং এক কাজ করো, দিব্যের জন্য 1 কাপ কফি করে ওর ঘরে নিয়ে যাও। ও সকালে কফি ছাড়া কিছু বোঝে না।
নবনী মৃদুস্বরে আচ্ছা বলে কফি বানাতে মন দিল। মনে মনে সে এক অদ্ভুত দোটানায় পড়ল। তার কফির কাপে চিনির পরিমাণটা ঠিক কতটা হলে খুশি হবে। অলেখা চলে গেছেন ততক্ষণে। নবনী দ্বিধাগ্রস্ত মুখ দেখে মিলু জিজ্ঞেস করলো, কোনো সমস্যা ভাবি? নবনী একটু ইতস্তত করে বলল, আচ্ছা তোমার ভাই কফিতে কতটা চিনি খান, মানে চিনির পরিমাণ ঠিক কেমন হতে হবে? মিলি উত্তর দিলেন, উনি তো চিনিই খান না, আপনি কোনো রকম চিনি ছাড়াই নিয়ে যান নিশ্চিন্তে। কথাটা শুনে নবনী মনে মনে বেশ অবাক হলো। চিনি ছাড়া কফি? সে জানে অনেকেই স্বাস্থ্য সচেতনতার জন্য চিনি এড়িয়ে চলে, কিন্তু নবনীর কাছে এই বিষয়টা কেমন যেন বিস্বাদ লাগে। চিনি ছাড়া কফি বা চা দুটোই যেন তার কাছে অদ্ভুত এক কসকস অনুভূতির নাম। ভাবল, মানুষটা যেমন কাঠখোট্টা, তার কফিটাও বুঝি তেমন বিস্বাদ হওয়াই স্বাভাবিক। নিজের এই কিম্ভূতামিকার ভাবনায় নিজে একটু বিরক্ত হলো নবনী। কফির কাপ হাতে নবনী ঘরে ঢুকে দেখল দিব্য এখনও বেরোয়নি। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে কফিটা সোফার সামনে টি টেবিলে রাখল। বিছানার দিকে তাকাতেই দেখল দিয়ার চোখের পাতা মৃদু কাঁপছে। নবনী চট করে বুঝল খুদে রাজকন্যা অনেক আগেই ঘুমের দেশ থেকে ফিরে এসেছে। সে পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে নিচু স্বরে ডাকল, দিয়া, তুমি কি জেগে আছো? দিয়া শোনা। দিয়া কোনো সাড়া শব্দ দিল না। নিস্পন্দ হয়ে পড়ে থেকে ঘুমের অভিনয় চালিয়ে যেতে লাগলো। নবনীর ঠোঁটে কোণে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে অতর্কিতে দিয়ার পেটে সুড়সুড়ি দিতেই মেয়েটা নিজেকে সামলাতে পারল না। খিলখিল করে হেসে কুটিপাটি হয়ে জড়িয়ে ধরল নবনীকে। নবনীও হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি জেগে আছো। মাম্মার সাথে বুঝি খুব ড্রামা করা হচ্ছিল, তাই না? দিয়াও হাসতে হাসতে বলল, মাম্মা স্টপ। বলেই সে পাল্টা নবনীকে সুড়সুড়ি দিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দিব্য। দরজার চৌকাঠে দাঁড়িয়ে এসে থমকে গেল। মা মেয়ের এই অনাবিল খুনসুটি আর হাসি কলরবের তার গুমুট ঘরটা যেন আজ হুট করে রঙিন হয়ে উঠেছে। এক অদ্ভুত শান্তিময় সুখে আবেশ তার ভেতরটা ভরে যাচ্ছে। দিব্য মনে মনে খুব করে চাইল নবনী যেন কখনো অবনী না হয়ে ওঠে, কিন্তু পরক্ষণে নিজের এই অবাধ্য ভাবনায় নিজেই বিরক্ত হলো সে। অবনীকে তো সে ঘৃণা করতে শিখেছে, তাকে ভুলে যাওয়াই ভালো। যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে গেছে তাতে ঘৃণাটুকু কেবল তার প্রাপ্য। ভাবনাচ্ছন্ন দিব্য দিকে চোখ পড়তেই নবনীর হাসি দমক নিমেষে উধাও হয়ে গেল। দৃশ্যটা দেখা মাত্র সে বিমূঢ় হয়ে পড়ল। দিব্যের পরনে কেবল একটা ট্রাউজার, গলায় ঝোলানো তোয়ালে, উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে সুগঠিত পেশি আর সুঠাম শরীরে প্রতিটি রেখা পৌরস্যে প্রখরতা নিয়ে দৃশ্যমান। এমন এক আকস্মিক পরিস্থিতিতে অপ্রস্তুত নবনী তীব্র লজ্জায় কুঁকড়ে গেল। দিব্য মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার সুঠাম সুগঠিত দেহের উন্মুক্ত উপরিভাগ থেকে এখনও জলের কণা চুইয়ে চুইয়ে পড়ছে। প্রশস্ত কাঁধ আর মেদহীন পেটের পেশিগুলো পেশিবহুল দৃশ্যমান। ভেজা চুল। নবনী সচরাচর এমন দৃশ্য দেখে অভ্যস্ত নয়। তীব্র এক লজ্জার ঢেউ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। গণ্ডদেশ রক্তিমাভ হয়ে উঠল। নবনী চোখের পলকে দৃষ্টি সরিয়ে নিল। তার হৃৎপিণ্ড তখন যেন ড্রাম বাজছে। নিজেকে একটু সহজ করতে সে দিয়ার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, তুমি তো জেগেছিলে, তবে ওভাবে ঘুমের ভান করে অভিনয় করছিলে কেন? দিব্য ততক্ষণে আলমারি থেকে একটা হালকা নীল শার্ট বার করে পরতে শুরু করেছে। দিয়া আর চোখে বাবার দিকে তাকে নবনীর পেছনে একটু লুকিয়ে পড়ল। নবনী ইশারায় ওকে আশ্বস্ত করতেই দিয়া ফিসফিস করে বলল, আমি স্কুল যেতে চাই না, আজ একটুও ভালো লাগছিল না মাম্মা। নবনী এক মুহূর্তে দেরি না করে সায় দিল, আচ্ছা। দিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। সে বড় বড় চোখ করে একবার নবনীর দিকে আর একবার দিব্যর দিকে তাকাচ্ছে। দিব্য তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। দিয়া পুনরায় নবনীকে জাপটে ধরে জিজ্ঞেস করলো, সত্যি বলছো মাম্মা? পাপা কিছু বলবে না? আমার সত্যি স্কুল যেতে হবে না? দিব্য খাটের পাশে এগিয়ে এলো, মেয়েকে কোলে টেনে নিয়ে দাঁড় করালো। তারপর দিয়ার নাকে আলতো করে টিপে দিয়ে বলল, হ্যাঁ মা, আজকের মতো তোমার ছুটি। আজ বাড়িতে অনেক মেহমান আসবে তো, তাই তোমার থাকাটা দরকার।
তবে একটা কথা, তোমাকে কিন্তু আজ খুব গুড গার্ল হয়ে থাকতে হবে, মনে থাকবে তো? বাবার মুখে এমন অভাবনীয় ছুটির কথা শুনে দিয়া খুশিতে প্রায় লাফিয়ে উঠল। সে প্রবল উৎসাহে মাথা নেড়ে সাই দিল। নবনী দিয়ার হাত ধরে বলল, দিয়া চলো, এবার ফ্রেশ হতে হবে। দাঁত ব্রাশ না করলে কিন্তু মেহমানরা পচা মেয়ে বলবে। চলো যাই। দিয়াকে নিয়ে দরজার দিকে পা বাড়াতে গিয়ে নবনী হঠাৎ থমকে দাঁড়ালো। দিব্যর পান সরাসরি না তাকিয়ে সোফার টেবিলের দিকে আঙুল উঁচিয়ে নিচুস্বরে বলল, আপনার কফি ওখানে রাখা আছে। দিব্য বুঝতে পারল কথাটা তাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। সে মাথা নেড়ে সাই দিল। নবনী ঘর থেকে বেরিয়ে যেতে দিব্য এগিয়ে গিয়ে মগটা হাতে তুলে নিল, কিন্তু প্রথম চুমুকটা দিতেই তার কপাল কুঁচকে গেল। কফিটা ধোয়া ওঠা গরম থাকার কথা ছিল, কিন্তু তা এখন পুরোপুরি জুড়িয়ে জল হয়ে গেছে। দিব্য মগটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরবতের মতো পুরো কফি শেষ করে ফেলল। হ্যাঁ অসীম, তুই ওই ফাইলগুলো নিয়ে সোজা বাড়িতে চলে এসো। আজ আমার আর অফিস যাওয়া হবে না। দিয়াকে নিয়ে ওয়াশরুম থেকে বের হতে গিয়েও নবনী ঠিক দরজার মুখে থমকে দাঁড়ালো। কথাগুলো তার কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। অসীম নামটা শোনা মাত্রই তার মস্তিষ্কের নিউরনে এক তীব্র ঝনঝনানি অনুভব করল সে। বুকের ভেতর হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। বারবার কেন এই একই নামের গোলক ধাঁধায় তাকে পড়তে হচ্ছে? কেন নিয়তি তাকে সেই পুরনো ক্ষতের দিকে ঠেলে দিচ্ছে বারবার? দিব্য ফোনের ওপাশে আরও কিছু কথা বলছিল। কথার ধরনে বোঝা গেল অফিসের কোনো জরুরি ফাইল বা নথি নিয়ে আলোচনা চলছে, কিন্তু নবনীর ভাবনার জগৎ তখন বিশৃঙ্খল। নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলো নবনী। যান্ত্রিক হাতে দিয়া রেশমি চুলে ব্রাশ চালিয়ে দিল। এরপর সুন্দর হেয়ার ব্যান্ড দিয়ে পরিপাটি করে চুলগুলো বেঁধে দিল। দিয়া আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে খুশি হলেও নবনীর চোখ দুটো তখন শূন্য। জোরপূর্বক হাসল সে। দিব্য একবার আর চোখে মেয়ের ফিটফাট সাজগোজ দেখে নিল। তার দৃষ্টিতে ক্ষণিকের জন্য হলেও একটা প্রশান্তির রেশ ফুটে উঠল। এরপর কোনো কথা না বাড়িয়ে সে আবারও ল্যাপটপ খুলে কাজে নিমগ্ন হয়ে পড়ল। চলবে।